নামটা হচ্ছে শেখ হাসিনা। গত 15 বছর তার বিরুদ্ধচারণ করা মানুষকে 3 ফুট বাই 4 ফুট রুমে আটকে রাখার মানুষটা হচ্ছে শেখ হাসিনা। গত 15 বছর দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করার নাম শেখ হাসিনা। আজকে দেখছিলাম তার বোনের মেয়ে শিলিপ সিদ্দিকের বিরুদ্ধে $4 বিলিয়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কেলেঙ্কারির একটি অভিযোগ উত্থাপিত হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সো আওয়ামী লীগও চায়। কেন আমি বলছি আওয়ামী লীগ চায়? বিকজ ওয়ান ফাইন মর্নিং উনি আমিটি আর তুমিটিকে নিরাপদ রাখবার লক্ষ্য নিয়ে তিনি এবং তার বোন পালিয়ে গেলেন দেশ থেকে। একটাবার চিন্তা করলেন না যে দলটির হাত ধরে তিনি এতবার ক্ষমতায় গেলেন, যেই দলটির সহযোগিতায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বিনা ভোটে, এক মেয়াদের পর আরেক মেয়াদ, সেই দলের নেতাকর্মীদের কি অবস্থা হবে একবারও চিন্তা করলেন না। অনেকগুলো জায়গা আছে যেগুলো ভারতও ব্যবহার করতে চাইবে, শেখ হাসিনা তো নিশ্চয়ই ব্যবহার করতে চাইবে। আর শেখ হাসিনা ইজ এ স্পেশাল কেস। স্পেশাল কেস এই কারণেই যে 8-10 জন বন্দী আর শেখ হাসিনা কিন্তু এক নয়। শেখ হাসিনা ভারতের সাংবাদিক অর্ক ভাদুরীর ভাষায় ভারতের একজন একনিষ্ঠ কর্মচারী। যেই কর্মচারীর বিষয়ে যখন তিনি পালিয়ে গেল বাংলাদেশ থেকে, দেখেছেন সর্বদলীয় সভা হয়েছে, প্রত্যেকটা দল, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মানে আম আদমি পার্টিও সম্ভবত, মানে যারা যারা ভারতের মাটিতে রাজনীতি করে, বাংলাদেশ পার্লামেন্টের প্রতিনিধি, প্রত্যেকে শেখ হাসিনার ব্যাপারে চোখ বন্ধ করে এক বাক্যে বলেছে তাকে আশ্রয় দিতে হবে। কেন বলেছে? কারণ বাংলাদেশের মানুষ বা রাজনীতিবিদরা যেমন নিজেদের ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে, দেশের স্বার্থকে অনেক পিছনে নিয়ে দেখে, ভারত প্রায়োরিটি দিয়ে দেখে নাই। দেখুন শেখ হাসিনার সাথে ভারতের লেনদেন ছিল খুব সাদামাটা। কি লেনদেন? তুমি আমাকে ক্ষমতায় রাখবা, রাতের ভোট, দিনের ভোট, আমি দামি স্বামীর ভোট, কিংবা কি বলে ওটাকে, এরশাদ সাহেবকে কানে ধরে এনে নির্বাচনে বাধ্য করার ভোট হোক, হোয়াট এভার বি দ্যাট, আমি চেয়ারে থাকতে চাই, আমি পাওয়ারে থাকতে চাই। এর বিনিময়ে তুমি যা চাও, ইলিশ থেকে শুরু করে ট্রানজিট পর্যন্ত, পানি থেকে শুরু করে বর্ডার কিলিং পর্যন্ত যা চাও, আমি টু শব্দটিও করবো না। সো এরকম একটা ব্ল্যাঙ্ক চেক আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশ এমনকি ঘরের পাশে ছড়িয়েছে। সো এখন যদি তারা হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে ফিরিয়ে দেয় এবং হাসিনাকে যদি বিচারের মুখোমুখি করা হয়, একেবারে একদম সাদা বাংলায় ওনার কিন্তু ফাঁসি হবে। মানে এটা কোনো পলিটিক্যাল মামলা হওয়ার দরকার নাই। এটার জন্য ওনার আওয়ামী লীগের নেত্রী সেই কারণে ফাঁসি হবে না। উনি একেবারে ডিরেক্ট অর্ডার দিয়ে যেভাবে পাখির মতন গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, 302 এমনি উনি আসবে। এটা প্রমাণ করার ব্যবস্থা কি হবে তখন? এত এভিডেন্স আছে ভাই, এইটা না, এত এভিডেন্স আছে। এবং এখন তো মিডিয়ার যুগ, সকলের কাছে ওনার নির্দেশ বলেন, অডিও কল রেকর্ড ফাঁস বলেন, সব কিছু এভিডেন্স মজুদ আছে। সবচেয়ে বড় কথা, তিনি তখন রাষ্ট্রের দায়িত্বে, তার ইশারা ছাড়া এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী কেউ কাজ করতে পারবে না। এবং উনি যে গুলির নির্দেশ দিয়েছে তার প্রমাণ হচ্ছে পরের দিনই পত্রিকা এসেছে, পুলিশকে উনি বলছিলেন যে পুলিশ তো ভালো কাজ করেছে, আইজিপি এবং সেনাপ্রধান দুজন উপস্থিত ছিলেন, বলছেন এই তো পুলিশ ভালো কাজ করেছে, ভালো করছে, আপনারা কেন পারছে না? সেনাবাহিনীকে উনি চার্জ করেছে। তখন পুলিশের আইজিপি উঠে দাঁড়িয়ে বলেছে আমরা আর পারবো না, আমাদের সোর্স ফুরিয়ে আসছে, আমাদের রিসোর্স ফুরিয়ে আসছে, আমরা আর পারবো না। তো এইসব এভিডেন্সের পরে খুব বেশি এভিডেন্স দরকার নেই। কিন্তু আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে যে যেই মহিলা, মানে যিনি যেই ব্যক্তি বাংলাদেশে ফিরে আসলে ফাঁসি হবে না, মানে কেউ যদি ভারতকে সার্ভিস দিতেও যায়, ভারত যদি ফেরত না দেয়, সেই ক্ষেত্রে আসলে প্রক্রিয়াটা কি হবে? সেই ক্ষেত্রে প্রক্রিয়া আমি মনে করি জটিল। এবং ভারতের এখানে তো শুধু আইনগত দিক না, এখানে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্কেরও, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কেরও একটা ব্যাপার আছে, কূটনীতির একটা ব্যাপার আছে। ভারত কি এক ব্যক্তি, যেই ব্যক্তি আসলে একটা ডেড হর্স, একজন মৃত ঘোড়া, সেই ব্যক্তির উপরে এতটা বাজি ধরবে যে সে তার একেবারে ঘরের পাশের প্রতিবেশীর সঙ্গে একটা বৈরিতা তৈরি করবে? অনেক সময় আমরা দেখি সংখ্যালঘু নিয়ে যতটুকু না হয়েছে তার অনেক বেশি এক্সাজারেশনের খবর, অনেক বেশি ফেক নিউজ, অনেক বেশি মিসইনফরমেশন। মিষ্টি এখান থেকে ঘুরে যাওয়ার পর কিছু একবারও রেকগনাইজ করেছে বাংলাদেশের মাটিতে 15 বছর কি হয়েছে? ভারত কি একবারও শোক জানিয়েছে? 15 বছর বাদ দিলাম, 5ই আগস্ট, একদম এই 1.5 মাসে যে আমাদের 1000-25,000 বাচ্চা আহত, পঙ্গু হলো, 1,500-এর উপরে অন্ধ হলো, ভারত কি এটা নিয়েও একটা আওয়াজ করেছে যে ওই সময়ের সরকারে যে ছিল তাকে দায়িত্ব নিতে হবে, তাকে জবাব দিতে হবে? ভারত তো করে নাই ভাই। আমরা এগুলো নিয়ে আরো আলাপ করবো। তবে মিরাজ, আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে আপনাদের দিক থেকে নাগরিক কমিটি যে কাজটি করছে, মূলত এক ধরনের প্রেশার গ্রুপ হিসেবে সরকারের সাথে তারা কাজ করছে। আমরা শেখ হাসিনাকে নিয়ে কথা শুনলাম, আমরা দেখলাম বিএনপির দিক থেকে একই বক্তব্য, যারা শেখ হাসিনার বিষ আছেন তাদের অনেকেই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সরব এবং পুলিশের অনেক কর্মকর্তা সোশ্যাল মিডিয়াতে সরব, তারা জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভূমিকা রাখতে থাকবেন, নোটিফিকেশনটি অন করে দিবেন। আমি যেটা বলতে চাই যে 2024 সালের যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার সাথে যারা সরাসরি জড়িত এবং পরোক্ষভাবে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি যে ব্যাপারটা বলতে চাই, রুমিন আপা যেটা বললেন যে হচ্ছে ভারতের সাথে আমাদের যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে হচ্ছে ইফস এন্ড বাটস দিয়ে ভরা, যে যদি হচ্ছে রাজনৈতিক অপরাধী হয়ে থাকে তাহলে হচ্ছে বন্দি বিনিময়। রাষ্ট্রমন্ত্রী যখন সুশীল কুমার সান্ডে যখন বাংলাদেশে আসে, তখন আমাদের একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি একটা খসড়া অনুমোদিত হয়। তারপর আমরা যেটি দেখি 2016 সালে সেটির একটি রিভাইসড ভার্সন বা সংশোধিত ভার্সন সেটি বের হয়। এবং আমরা এটিও দেখি যে ভারতের আপনার আসামের যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, সে উলফার যে নেতা অনুপ চেটিয়াকে এই
বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে হস্তান্তর করা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে ইফস এন্ড বাটসের প্রশ্নটা আসলে যেটা আসে, যেটা বারবার আসছে, কিন্তু এখানে এটাও বলা আছে যে রাজনৈতিক যে অপরাধীর কথা বলা আছে, এটাও বলা আছে যদি কোনো অপরাধী সে যদি সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে কিংবা সে যদি হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবে, তাহলে সে রাজনৈতিক অপরাধের অধীনে আসবে না, সে বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে আসবে। এখন আপনি যদি দেখেন যে শেখ হাসিনা সে কিন্তু আপনার যে 2024 সালের যে জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেটি তার প্রত্যক্ষ নির্দেশে চালানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি 2009 সালের যে বিডিআর যে হত্যাকাণ্ড দেখেন, সেখানেও দেখা যাচ্ছে তার রেজিম এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে সকল দেশপ্রেমিক সেনাপ্রধানরা কথা বলেছেন, সেনা অফিসারদেরকে তার প্রত্যক্ষ নির্দেশে সেখানে হত্যা করা হয়েছে। আপনি যদি 2013 সালের শাপলা হত্যাকাণ্ড দেখেন, সেখানেও তার প্রত্যক্ষ মদত ছিল। অর্থাৎ আপনি এই দেশদাতা, যে কারণে তিনি কিন্তু এই বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে আসেন। এবং এখানে আরেকটা বলা আছে যদি যে অপহরণের সাথে লিপ্ত থাকে। আপনি যদি দেখেন, আমরা আজকে প্রথম আলো পত্রিকায় দেখেছি যে ঢাকার ধামরাই থেকে ঘুম হওয়া যে হচ্ছে আপনার রহমতুল্লাহ ভাই, তিনি হচ্ছে সম্প্রতি গত শনিবার তিনি হচ্ছে ভারতের একটা কারাগার থেকে তিনি মুক্তি পান। একজন বাংলাদেশী যদি কেউ অপরাধ হয়, কেউ যদি ক্রিমিনাল হয়, বাংলাদেশের নাগরিক, তাকে হচ্ছে বাংলাদেশের আইনি কাঠামো লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে তাকে বন্দী করা হতে পারে। কিন্তু বাংলাদেশের একজন নাগরিক সে কেন ঘুমের শিকার হয়ে সে অন্য আরেকটা দেশ থেকে সে বাংলাদেশে আসবে? আপনি যদি দেখেন হাইকোর্ট যে প্রান্তর থেকে, আপনি যদি দেখেন সুখরঞ্জন যে বালি, তাকে কিন্তু গুম করা হয়েছে, সেও সম্প্রতি দেখেছে সে ভারতের কারাগার থেকে মুক্ত পেয়েছে। আপনি যদি হচ্ছে বিএনপির জনাব হচ্ছে আপনি হচ্ছে সালাউদ্দিন সাহেবকে দেখেন, তাকে হচ্ছে 2015 সালে গ্রেপ্তার করা হয়েছে এবং সে যদি কোনো অপরাধী হয়ে থাকে, তার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা হয়ে থাকে, তার বিচার বাংলাদেশ হবে এবং 5 আগস্ট ভারতের কারাগার থেকে মুক্ত হবে। আপনি যদি দেখেন এই যে 5 আগস্টের পরে যে হচ্ছে আপনার যে গুম তদন্ত বিশিষ্ট যে একটা কমিটি গঠিত হয়েছে, তারা চিফ অ্যাডভাইজারের কাছে সম্প্রতি একটা সত্য উদ্ঘাটন নামে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে তারা বলছে যে শেখ হাসিনার যে অপরাধের যে বিস্তৃতি সেটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটি বাংলাদেশের বর্ডার ক্রস করে সেটি ভারত পর্যন্ত বিস্তৃত। যার উদাহরণ আমরা এই যে রহমতুল্লাহ, এই যে সুখরঞ্জন কিংবা হচ্ছে সালাউদ্দিন সাহেবের স্পষ্ট উদাহরণ। অর্থাৎ আপনার যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি হয়েছে, সেই চুক্তির অধীনে শেখ হাসিনা কোনো রাজনৈতিক অপরাধী নাগরিক কমিটি মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থান সহ বাংলাদেশের যতগুলা আপনার মানবতা বিরোধী হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, সে যেই হোক, সে স্বৈরাচারের দোষর হোক আর যাই হোক, তাদের সবাইকে বিচারের অধীনে আনতে হবে। আপনারা কতটা আশাবাদী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে? আমরা যেটা আশাবাদী, দেখুন সে হচ্ছে বর্তমানে যেহেতু সে অন্য আরেকটি রাষ্ট্রে অবস্থানরত, তো আমরা বিশ্বাস করি হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে ভারতের সাথে যে স্টেট টু স্টেট যে রিলেশন, সেই রিলেশনের পরিপ্রেক্ষিতে এবং কূটনীতিক পরিপ্রেক্ষিতে ভারতের উচিত যারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারী সহ অন্যান্য হত্যাকাণ্ডে লিপ্ত সেই সকল অপরাধীদেরকে আশ্রয় না দিয়ে আমাদের হচ্ছে যেই বন্দি প্রত্যর্পণ যে চুক্তি হয়েছে সেই চুক্তির অধীনে তারা অপরাধীদেরকে বাংলাদেশে হস্তান্তর করবে এবং বাংলাদেশের আইনি কাঠামো তাদের বিচার হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা ভারতের এবং স্বৈরাচারে যারা দোষর ছিল, তারা দেখা যাচ্ছে কোনো পাসপোর্ট নাই, কোনো ভিসা নাই, কোনো লিগাল কোনো তাদের বৈধ কোনো কাগজ নাই, তারা ভারতে আশ্রয় গ্রহণ করছে এবং সেখানে থেকে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট। তো আপনার আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভারতের আইন অনুযায়ী তারা তো হচ্ছে তাদের দৃষ্টিকোণ থেকে তারা তো অনুপ্রবেশ টু স্টেট যে রিলেশন, ভারত সেটা বর্জন করবে। আপনারা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াতে আছেন, আগামী মাস অথবা পরের মাসের মধ্যে রাজনৈতিক দল গঠিত হবে এবং রাজনীতি করতে গেলে অনেক বিষয়ে আপনাদেরকে অনেক নেগোসিয়েশন করতে হবে, আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন ইস্যুতে আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে। এখন পর্যন্ত আপনারা কি নাগরিক কমিটির পক্ষ থেকে ভারতের সাথে এক ধরনের যোগাযোগ তৈরি কোনো প্রচেষ্টা আপনারা শুরু করেছেন কিনা? আমরা হচ্ছে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রের সাথে যোগাযোগ ওইভাবে শুরু করিনি, কারণ আমরা রাজনৈতিক কোনো এখনো দল বা প্ল্যাটফর্ম হয়ে উঠিনি। তো যে কারণে আমরা যেটা চেষ্টা করছি, আমরা আমাদের যে বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে একটা স্টেট হিসেবে, রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে, কোনো নির্দিষ্ট গোষ্ঠী কিংবা দলের সাথে সম্পর্ক হবে না। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাথে যে সম্পর্ক পররাষ্ট্রনীতি সেটি হবে হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, সেটি হবে একটা উইন উইন সিচুয়েশনে, সেটি হচ্ছে বার্গেনিং এর মাধ্যমে হবে, কোনো একচেটিয়া ভাবে কোনো স্পেসিফিক কোনো গোষ্ঠীর সাথে পররাষ্ট্রনীতিতে আমরা বিশ্বাস করি। পরিস্থিতির উন্নতি হয় এ কারণেই যে সার্ভিসে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, কর্মকর্তা কর্মচারী, তারা জানেন যে এই রাজনৈতিক সরকারটি আগামী 5 বছর ক্ষমতায় থাকবে। এই রাজনৈতিক সরকারটির সকল ক্ষমতা আছে তাদেরকে সরিয়ে দেবার, তারা যদি ইনএফিশিয়েন্ট হয়, তারা যদি কাজে অনাগ্রহী হয়, তাদেরকে বদলি করে রিমোটে পাঠিয়ে দেবার, অর্থাৎ যেই সরকারটি আছে তাকে সহযোগিতা না করলে তাদের পক্ষে চাকরি করাটাই মুশকিল হয়ে যাবে। সো তারা তাদের সরকার হ্যান্ড যদি আনইলেক্টেড বা নন ইলেক্টেড কোনো গভর্নমেন্ট থাকে, সেটা কেয়ারটেকার হোক বা অন্তর্বর্তী, যেটি আপনি বলেন না কেন, নর্মালি তো আমরা জানি কেয়ারটেকারের 3 মাস, কিন্তু এই সরকারটি তো আসলে কেয়ারটেকার না। এটি একটি বিশেষ প্রেক্ষাপটে এই সরকারটি গঠিত হয়েছে। এই সরকারটি কতদিন ক্ষমতায় আছে বা কতদিন থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। ইনফ্যাক্ট সরকার নিজেও খুব স্পষ্ট কিনা ব্যাপারে সেটা নিয়েও প্রশ্ন আছে। সো আমরা সর্বোচ্চ এক ধরনের রিলাক্টেন্স লক্ষ্য, যেমন আমাদেরকে ফলো করছিল মাইনিউটলি, আমরাও তো ওদেরকে ফলো করছি। আমি লক্ষ্য করেছি ওনারা বারবার একটা কথা বলছিলেন যে এখন আসলে কার সঙ্গে কথা বলবো, এখানে তো কোনো ইলেক্টেড সরকার নাই। তারা খুব দে ভেরি ক্লেভার, তারা কিন্তু হাসিনার কথা বলছে না, আওয়ামী লীগ বলছে, বাট তারা বলছে যে উই ডোন্ট হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট হিয়ার, সো কার সাথে আমরা, হু ইজ দ্য রেসপন্সিবল ম্যান টু টক। এটা ডেফিনেটলি এটা কোনো অর্থ দাঁড়ায় না, কারণ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা আছেন, ওই যে এক ধরনের অ্যাটিটিউড মানে বহির্বিশ্ব দেখায় যে এই সরকারটি তো নির্বাচিত নয়, এই সরকারটির ম্যান্ডেট তাহলে কি বিশ্ব স্বীকৃত যে ম্যান্ডেট জনগণের ভোট, এটা তার সাথে নেই। 2 হচ্ছে এই সরকারটি তো 5 বছর পর ফিরে আসবে না। তো এই সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে, বিশেষ করে এখানে ভারতের কথা বলবো, তারা কোনো দায় বোধ করছে না, কারণ তারা মনে করছে যে এই সরকার তো আছেই মাত্র অল্প কয়েকদিন, সো এদের কথা আমার কানে তোলার কোনো দরকার নেই। এর একটা উদাহরণ হচ্ছে চিফ